Assalamu alaikum. Welcome everyone to the 11th class of MedExcelBD's this session. I'm Dr. Asadul as a coordinator. আমি আজকে এখানে আছি আপনাদের সাথে। আজকে আমরা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসের উপর আজকে সেশনটা সাজানো হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষাটা হচ্ছে আসলে সবচেয়ে লাস্ট ডোমেইন টু পাস এনি পোস্ট গ্রাজুয়েশন এক্সাম, এমডি, এফসিপিএস এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা যায় আমরা অনেক দিন ধরে এটা পিছনে সময় দেই, ট্রেনিং এর সময় পেশেন্ট দেখি, বাট দেখা যায় অনেক সময় ছোটখাটো ভুলের জন্য আসলে আমরা হয়তো ব্যারিয়ারটা পাস করতে পারি না। তো এরকম আজকে আমাদের ক্লাসটা সাজানো হয়েছে ক্লিনিক্যাল কেসের উপর। স্পেশালি আজকে শর্ট কেস নিয়ে ডিসকাশন হবে। কিছু ফাইন্ডিংস আলা শর্ট কেস আমাদের এখানে স্যার দেখাবেন, স্যার কালেক্ট করেছেন। এবং আজকের আমাদের ক্লাসটা আমাদের ক্লাস নেবেন মেন্টর, খুবই পপুলার মেন্টর এন্ড টিচার প্রফেসর আসাদুল কবির স্যার, ডিপার্টমেন্টাল হেড অফ মেডিসিন এট ঢাকা মেডিকেল কলেজ। স্যার হচ্ছে ঢাকা মেডিকেল থেকে লাইভ এই ক্লাসটি আমাদের জন্য অ্যারেঞ্জ করেছেন এবং স্যারের সাথে আছেন কনসালটেন্ট ডক্টর খায়রুল ইসলাম ভাই এবং আমাদের কিছু ট্রেনি আছে ঢাকা মেডিকেলে যারা আজকে এই কেসটা করবে এবং স্যার তাদের সাথে ক্রসিং করবেন বা ডিসকাশন করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ক্লাস অন দিস শর্ট and where from which we will hear all the tips and tricks how to we pass this short প্রত্যেকটা শর্ট কেসে আমরা সাধারণত পরীক্ষার আগে সব এক্সামিনাররা দেখে থাকি, দেখে আমরা একটা প্রি অকুপাইড একটা সেট আপ করি, যাতে প্রত্যেকটা ছাত্র যখনই আসে তখনই আমরা কিন্তু এই একই কোশ্চেন করি। এই একই কোশ্চেন করার পরে তখন আমরা ওই নেক্সট স্টেপ কোশ্চেন, তারপরের স্টেপ কোশ্চেন, তারপরের স্টেপ কোশ্চেন, এটা কিন্তু একটা সেট থাকে। কাজে যে কোনো পেশেন্টের জন্য ওর কি কি ফাইন্ডিংস আছে সেই ফাইন্ডিংস গুলোর উপর বেস করে কিন্তু এটা সাজানো হয়। তা আমি আজকে 3টা শর্ট কেস নিয়ে আসছি এবং আপনারা এখনই একটার পর একটা আমার সাথে পার্টিসিপেট করবেন যে এটা কিভাবে আমরা এই জিনিসটা সেট করে থাকি। আমার সঙ্গে ডক্টর খায়রুল ইসলাম আছেন, উনিও অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন ক্লিনিশিয়ান, সেও হেল্প করবে এবং আমার স্টুডেন্টরা যারা এখানে আছে ট্রেনিং করতেছেন তারা এই পার্টিসিপেট করবে এবং আপনারাও এবং লাইভলি পার্টিসিপেট করবেন যাতে আমরা জিনিসটাকে ইন্টারঅ্যাক্টিভ হয়। আপনারা চুপ করে বসে থাকবেন না, আপনাদের পরিচয়টা দিয়ে আপনারা পার্টিসিপেট করবেন। আমরা একটার পর একটা শর্ট কেসে এখনই শুরু করে দিতে যাচ্ছি। আমাকে একটু হ্যান্ড মাইকটা দিয়ে দেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে, যারা পার্টিসিপেট করছেন? স্যার শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। আমরা এখানে দেখেন এটা ফোকাসে আসে একটা পেশেন্ট যাকে আমরা মেল পেশেন্ট এবং এখানে শর্ট কেসের জন্য ভেরি পেড কেস আর কি, যে কেসটা খুব সহজেই দেওয়া হয় এবং খুব কমনলি দেওয়া হয় এবং আপনারা এটাকে শর্ট কেস, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি ডাক্তার নুপুরকে বলবো জাস্ট প্যালপেট দ্য অ্যাবডোমেন, একটু জাস্ট আপনারা একটু ফলো করেন যে প্যালপেট দ্য অ্যাবডোমেন। ওকে, বিদ্বেষ তো মিথ্যার দরকার নাই, তো জাস্ট যেভাবে আমাদের সোসাইটিতে করা হয় সেটাই করবো। আমরা অনেক কিছুকেই ওভারলুক করি। আসলে যখনই আপনাদেরকে কোনো একটা কমেন্ট করা হবে এই অ্যারেঞ্জমেন্টেই এটা পরীক্ষাটা হবে। এখানে এক্সামিনারকে উল্টা কোশ্চেন করবেন না। উল্টা কোশ্চেন করলে এটা পরীক্ষার সময় হিজিং হয়, তার মানে হচ্ছে যে আমার অ্যারেঞ্জমেন্টটা ঠিক নাই, এটা করবেন না। ঠিক আছে, জাস্ট যেটা দেওয়া হচ্ছে আপনি সেটাই করবেন। খুব ইম্পর্টেন্ট থিং। আমি যখন লাস্ট এই কয়েকদিন আগে পিজিতে পরীক্ষা নেওয়ার সময় দেখলাম যে উল্টা কোশ্চেন করে। উল্টা কোশ্চেন করবেন না যে আই নিড দিস ওয়ান। যেমন ধরেন আপনি বলা হলো যে জন্ডিস
বলে যে আমি আই নিড ডে লাইট। ডে লাইটে কে প্র্যাকটিস করে? কেউ কি যে গাছতলায় প্র্যাকটিস করে বা কেউ ছাদের উপরে যায় রুগী দেখে নাকি? কাজে যেখানে আছে সেখানে আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটার উপরই করবেন। আই নিড বলবেন না। যেমন ডার্ক রুম লাগবে, যে ডার্ক রুম হলে হয়তো আমি মিস করতাম না, সেটা হয়তো পরে আপনার কমেন্টে থাকবে, কিন্তু প্রথমে যদি আপনি ডার্ক রুম চান একটা ফান্ডাস দেখার জন্য, তার মানে হচ্ছে যে আমি রং, আপনি রাইট। এটা করতে যাবেন না আপনারা যারা পরীক্ষা দিবেন। প্যালপেশনের ফার্স্ট হচ্ছে সুপারফিশিয়াল প্যালপেশন, নেক্সট হচ্ছে ডিপ প্যালপেশন। যারা পার্টিসিপেন্ট তারা কি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে? স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। আপনার নোট রাখেন, আপনাদের কোনো কোয়ারি থাকলে পরে আমরা সেটা আনসার করবো। হ্যাঁ, Present your case. have you completed your exam? Okay, this is a part of palpation. Definitely you must examine the genitalia with privacy, with the permission of the patient. কাজেই যখন আপনারা পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা বলতে হবে। কখনো ওই প্রথমে মিড থাই টু মিড চেস্ট ওটা না বলে আপনার কতটুকু করছেন এবং এরপরে পারমিশন নেবেন যে স্যার আমার জেনিটালিয়াটা দেখা বাকি আছে, এটার জন্য তো একটু প্রাইভেসি লাগবে এবং সেটা আমি কি করব, তাহলে আপনাকে সেই অ্যারেঞ্জমেন্ট সেটা চাইতে পারবেন, কিন্তু আগেই ওইটা চাবেন না। হোয়াট ইজ ইউর ফাইন্ডিং? Sir, palpation of abdomen of this middle-aged gentleman reveals the abdomen is distended and it is full on the more distended on the left side, and there is hepatomegaly which is about 4 centimeter from the right costal margin along the mid-clavicular line, and it is firm in consistency, non-tender, surface smooth, margin regular, upper border of the liver dullness found in right fifth intercostal space, liver span was 17 centimeter, and there is no hepatic bruit. Spleen is also enlarged, which is about 17 centimeter from left costal margin along
10th rib towards the right iliac fossa. It moves with respiration, firm in consistency, dull on percussion note, splenic notch is present, and insinuation is not possible, and dull on percussion, and there is no splenic rub. Sir, there is no other organomegaly or lymphadenopathy. Bladder was not full, and hernial orifices were intact, and genitalia was not seen. ওকে স্যার স্যার ওকে, এক্সামিনেশনে পার্টিসিপেন্টরা কি কেউ ভুল পাইছেন কিনা আমার এক্সামিনেশনে আপনারা ওরা কেউ কি, এক্সামিনেশনের পার্টে কিছু মিস করছে কিনা কোনো কিছু মিস করছে কিনা? এনি পার্টিসিপেন্ট? অথবা রং করছে কিনা স্যার একটা কি কোয়ারি ছিল স্যার। স্যার ওই একজন বলেন। স্ক্রিন দেখার সময় স্যার আমরা তো স্ক্রিন যখন পেয়ে যাব তখন তো আর রাইট ল্যাটারাল করার Yes, প্রয়োজন yes. নেই। মানে আমি ওটা বলতে চাচ্ছিলাম যে তাহলে এটা একটা পয়েন্ট মিস করছে, যখন আমি স্পিন পেয়ে গেছি ওটার জন্য আর মেনু বার লাগবে না। ওটা আমরা সাধারণত মেনু বারটা করে আমরা তখন আর জাস্ট পালপেবল স্পিন ল্যাটারাল পজিশনে যাওয়ার কোনো প্রয়োজন একটা। নাই যখন আর আরেকটা পয়েন্ট বলতে পারবেন না, আরো দুইটা পয়েন্ট ও মিস করছে। স্যার স্ক্রিন দেখার সময় তো আমার হাতটা রাখতে হবে বাম পাশে, উনি তো রাখেন নাই, মানে সাপোর্ট দেওয়ার সময় এটা তো- অনেক অনেক স্যার সিনিয়র স্যার পছন্দ করে যে স্পিন দেখার সময় আমরা সবসময় একটা হাত আমি প্রথমে এই পাশে নিয়ে নেই, ভালো আমার কনফিউশন হয় না। লেফট লোয়ার এখানে ইন্টারকস্টাল স্পেসে নিতে পারলে আমি আবার দেখাচ্ছি যে লেফট লোয়ারে এরপরে বসে আপনি করেন অথবা এই করেন, এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস মিস করছে, আরেকটা কি কে বলতে পারবেন miss করছে? আর্জুন ভাই একটা ইন্সপেকশনে একটা প্রবলেম আছে মনে হয়, হাইপার পিগমেন্টেশন, স্কিন চ্যানেলাইজ পিগমেন্টেশন। Yes. না, ইনস্পেকশন দেওয়া হয় না, Inspection তাকে দেওয়া হয় নাই, inspection দেওয়া প্যালপেট হয় নাই। করতে বলা হয়েছে। যে জিনিসটা আমি প্রথমে বলছি যে ইউ মাস্ট ফলো দা কোশ্চেন, হুম। যে আপনাকে কোন কমান্ডটা করা হলো সেটাই আপনি করবেন, এর চেয়ে বেশিও করবেন না, এর চেয়ে কমও করবেন না। স্প্রিন যখন পেয়ে গেছে সে বাই ম্যানুয়ালি ব্যারিয়ার সাথে করে নাই, সে করছে কিডনি দেখছে। স্প্রিন আমরা পাবো, আমি যেহেতু লেফট আপার কোয়াড্রেন্ট এটা মানে মাস, এটা কি স্প্লিন নাকি কিডনি কনফিউশন কিন্তু এখানে হয়। এই জন্য আমি যখন স্প্রিন ম্যানুয়ার করবো সাথে কিন্তু আমরা ইনসিনুয়েশন টেস্ট এটা করতে হয়, আর বাই ম্যানুয়ালি ভ্যালুয়েবল কিনা এটা দেখতে হয়, তখন একসাথে দেখতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। আর আরেকটা স্যার সবসময় বড় আমাদেরকে বলতো যে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার আগে উনি আর একটা অবজারভেশন থাকতে হয়। উনি এটা পরে কাজে লাগবে, এখন হয়তো করবে না, কিন্তু উনি অবজারভেশন হচ্ছে কি যে কোনো টেস্ট সেটা আমি ওনাকে পারফেকশন করতে বলছি অথবা পারকাশন করতে বলছি, উনি তো একটু দূর থেকে দেখা অথবা পায়ের কাছে গিয়ে একটু দেখা, ঠিক আছে। এই অবজারভেশনটা আমাকে পছন্দ করে যে আমি যে টেস্টে হোক আমি প্রথমে একটা অবজারভেশন করে নিব এটা। আর আদারওয়াইজ ওর প্রস্তুতি ভালোই আছে, ফাইন্ডিং ভালোই বলছে এখানে। ওকে, আরেকটু জিনিস বলে দিই যে ডেসক্রিপশনের সময় যখন পারকাশন ওভার ইট ইজ ডাল হুইচ ইজ কন্টিনিউয়াস উইথ দ্য লেফট লোয়ার ইন্টারকস্টাল স্পেস, এটাকে ইন্ডিকেট করে যে এখানে কোনো গাট বা অন্য কোনো কিছু না, বা গাট মাস না। এটা তাহলে বোঝা যায় যে দিস ইজ স্প্লিন দ্যাট ইজ এক্সটেন্ডেড ফ্রম দি লোয়ার ইন্টারকস্টাল স্পেস টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফোসা। এই জন্য ওই ডেসক্রিপশনটা থাকলে ভালো। অলরাইট, hepatosplenomegaly, that is the spleen is more enlarged and the liver is almost enlarged, that is non-tender. What are the differential diagnosis? কি বলবেন আপনারা, বলেন একজন বলেন, আপনারা যারা পার্টিসিপেট করতেছেন পরিচয় দিয়ে বলেন। জি বলেন, পার্টিসিপেট করেন, আপনারা তো আছেন যারা অ্যাটেন্ড করতেছেন, বলেন যে এটা এই জিনিস। ডক্টর জাকির হোসেন বলেন। Thank you, sir. Sir, with the hepatosplenomegaly in this middle-aged patient, and this may be a case of chronic kala jor, malaria, lymphoma, disseminated TB will be my choice, sir. Thank you, sir. টিবি স্প্লিন এত বড় হয়ে গেলে আর কিছু বলবেন না? Congenital hemolytic anemia. Chronic myeloid leukemia. ইয়েস, আর আরো বলেন। সিএলডি হয় না? ক্রনিক লিভার ডিজিজ তো হতে পারে নাকি? কিছু সিস্টেমিক ডিজিজ বলেন আর কি। ওকে, নেক্সট কোশ্চেন, যে এরপরে যে কোনো কেউ বলবে যে হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি নেক্সট, আপনি কি দেখতে চান, তখন আপনি কি দেখতে চান বলেন। What do you want এই to পেশেন্টের relevant? রিলেটেড কি জিনিস দেখতে চান? আপনি যেগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলছেন তার মধ্যে থেকেই বলেন। আপনারা পার্টিসিপেট করেন, কারণ এইভাবে পরীক্ষা হয়, করতে থাকেন। তাহলে আমরা ওকে প্রশ্ন করি, তা না হলে তো ওকে বলতে হয়। আপনারা করবেন না? হ্যাঁ বলেন, নুপুর, ডাক্তার নুপুর বলেন।
I want to see is there any anemia, jaundice, lymphadenopathy, bony tenderness, and sir, stigmata of chronic liver disease, as well as his faces and overall skin condition. As well as the testis. Testis. The stigmata of children was that there's a very important one is testis. If the testis is atrophied, the most likely diagnosis is chronic liver disease. Okay. And skin condition. Why you are seeing this skin condition? Sir, if I suspect any infective cause malaria, kalajor, then skin will be involved. If it is chronic liver disease, then also bruising, purpura, gynecomastia, I can find in the patient on skin, and also if it is a case of hemolytic anemia, then overall skin pigmentation can be found. Okay. Okay. Icteric as well as anemic. Yes, sir. Icteric and anemic, and he gives history of repeated blood transfusion since childhood. What is the most likely diagnosis? Then it may be a complication of repeated blood transfusion and producing hemochromatosis. Sir, Most likely diagnosis is sir, hemolytic anemia. hemolytic Anemia. Okay. The repeated blood transfusion causes this skin condition is blackening due to Due to repeated blood transfusion, I don't hemochromatosis, sir. it may be hemochromatosis. Yes. Then if you suspect hemochromatosis, what are the symptoms or what are the sign you would like to see especially? Sir. Or what history you would like to know? Sir, I will ask, is there any, sir, as firstly, I would ask about any family history of the same disease in his family, and his repeated blood transfusion. Is he previously? How many blood transfusion? How many units of blood transfusion? Blood transfusion. Yes. Sir. Is patient diabetic or not? And patient has any issue, or as he is middle aged, he has any children or not? And when I will search the signs, then I will look for his hepatic phase, anemia, jaundice, as well as testicular atrophy, growth retardation, development of secondary sexual characteristics, overall skin condition. That is important one. If there is hemochromatosis, that would involve two important things. One is pancreas, that is Yes, cause post-diabetes. Yes, sir. So the patients will develop some symptoms of diabetes mellitus, as well as the patient may give history of libido, loss of libido, or like that, or there is some testicular involvement causing patient may be sterile. Yes, That is sir. an important one. Okay, this patient is you consider this is a case of secondary hemochromatosis. During follow-up, you get his BP is 19/60, and he has postural drop. Can you correlate this? Yes, sir. Then I don't. Hemochromatosis can involve the adrenal gland. In that case, sir, secondary Addison's disease can develop due to hemochromatosis. Are they secondary or primary? So secondary, sir. Okay. Who next investigation for establish Addison disease? Sir, I will perform short synectin test, sir. At first, So no, serum cortisol, ACTH, Yes. sir, then CT abdomen. could you Okay. exclude the? Yes, sir. And Okay, can you explain this patient is TSS 46? What this patient? cases, sir, 46. Could it be possible in secondary hemochromatosis? If there is involvement in the pituitary. No, thyroid gland. Thyroid gland. Okay, thyroid gland হলে আমরা তখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পাবো, তখন টিএসএস বেশি পাওয়া যাবে। Okay, hemochromatosis. What is the one investigation to establish secondary hemochromatosis? Sir, one investigation, sir. You can Files iron are very profile. level, sir. And Rating tra- কমবে না transexual- বাড়বে? Yes, sir. কমবে নাকি বাড়বে?
স্যার বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। ওকে, ক্রিয়েটিন বেড়ে যাবে। ট্রিটমেন্ট কি দিবেন? স্যার চিলেটর ইউজ করব স্যার, ডেসফেরোক্সামিন সাবকিউটেনিয়াস স্যার। That means history one is important one. There is a transfusion history. How many units of blood transfusion was given? At the same time, if the patient is used to taking any iron chelating agent or not regularly. That is very important. So what is the most common side effect of desferoxamine? আমরা বেশ কিছু শর্ট কেসের সাথে সাথে কিছু ডিসকাশন করে নিলাম। অ্যাকচুয়ালি যে শর্ট কেসটা হয় সেটা কিন্তু ওইখান থেকে নিয়ে এই পেশেন্টের পার্সপেক্টিভে হ্যাঁ, আমরা কোশ্চেন করছি। সাবসিকুয়েন্ট কিছু কিছু কোশ্চেন করি। আমরা একটু বেশি ডিসকাশন করলাম, অনেক সময় দরকার হয়, কিন্তু এই জিনিসগুলা কিন্তু আপনাকে পরীক্ষার হলে জিজ্ঞাসা করা হবে যে টেক টু হিস্ট্রি অর হোয়াট হিস্ট্রি ইউড লাইক টু সি ইন দিস পেশেন্ট, আস্ক ইন দিস পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি নেক্সট। এই কোশ্চেন গুলো অনেক সময় আবার এটা question লিউকোমিয়া হতে পারে, এটা লিম্ফোমা হতে পারে, সেই জন্য আমি লিম নোড দেখবো, বনি টেন্ডারনেস দেখবো, অ্যানিমিয়া দেখবো, জন্ডিস দেখবো, আমি স্টিগমাটা অফ সিএলডি দেখবো, ডেফিনেটলি টেস্টিস এন্ড অনেক আদার সময় and the skin condition. short This- case abdomen, কিন্তু স্যার can you correlate this ulcer? Yes, sir. This is also a manifestation of hemolytic anemia, leg ulcer. Mostly it is found in sickle cell anemia. No, but also, for this patient, sir, for this, sir, in এই যে yes, sir. Yes, Right. history of leg ulcer, sir. Sir, it is also a features of sir hemolytic anemia. Harrison ulcer, sir. hemolytic anemia হতে পারে, it could be thalassemia complication. Okay, Okay, thank you very much. Dear participant, আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমরা চাই আপনারা আপনাদের সাথে কথা বলেন। এটা হিমোক্রোম্যাটিস হলো অ্যাডিশন জিনিস, এটা সেকেন্ডারি অ্যাডিশনস কেন বলবো স্যার? এটা তো অ্যাডিশনস, এটা প্রাইমারি অ্যাডিশন যখন হবে তাহলে প্রাইমারি সেকেন্ডারি কেন বলবো তাই বলছি স্যার। এটা প্রাইমারি অ্যাড্রিনাল গ্ল্যান্ড এফেক্টেড হচ্ছে, তার সেকেন্ডারি অ্যাডিশন কেন primary বলবো? adrenal failure, primary adrenal failure. Addition হলে জি, জি। তখন primary secondary Adrenal আসবে না। না, প্রাইমারি থাকবে না তখন, রাইট? মানে অ্যাড্রিনাল ফেলিওর ডিউ টু হেমোক্রোমাটোসিস। জি স্যার, ওইটাই বলতে স্যার। হ্যাঁ, অ্যাড্রিনাল ফেলিওর ডিউ টু হেমোক্রোমাটোসিস হতে পারে। Hemochromatosis both can cause primary adrenal failure when it involve in the adrenal gland, and it also secondary adrenal failure when it pituitary gland involvement করে। এবং pituitary gland এ কিন্তু infiltration is the most common cause, মানে এখানে হেমোক্রোমাটোসিস আসবে। আমরা যদি বলি অন্য কজ গুলো থাইরয়েড হতে পারে, চলে আসতে পারে। এই জন্য অনেক সময় বলা হয় যে adrenal failure could it consider primary or secondary? তখন আনসার হচ্ছে স্যার it could be primary or it could be secondary. When it is involved in the adrenal gland due to infiltration of the iron overload, iron infiltration হবে, তখন এটা আমরা বলবো প্রাইমারি, আর যখন এটা পিটুইটারি গ্ল্যান্ড ইনভলভ করে আমরা বলবো সেকেন্ডারি। এই জন্য অনেক সময় মানে কনসিকুয়েন্স কোশ্চেন করে আগে স্যার, অনেক সময় কোশ্চেন করে, সবসময় কোশ্চেন কিন্তু আপনার নলেজ দেখার জন্য করা হয় না। কোশ্চেন করা হয় আপনাকে একটু বায়াসনেস ফেলানোর জন্য, আপনার কনফিডেন্স, আপনার নলেজটা কতটুকু আপনি স্কিমে রাখছেন এটা দেখার জন্য। হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু কোশ্চেন করি, নিরীহ কোশ্চেন করা হয়, আবার অনেক সময় একটু ক্রিটিক্যাল কোশ্চেন করা হয় যেন আপনি ব্যাপারে বুঝতে পারেন, যেন আপনার কনসেপ্টে আপনি কনফিডেন্ট কিনা। তারা কিন্তু পরীক্ষায় নলেজ দেখা হয় না, শুধু নলেজ না, তারা সবসময় অ্যাসেস করে আপনার অ্যাপ্রোচ, আপনার কনফিডেন্স, আপনার ইন্টিগ্রেশনাল পাওয়ার। ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটা ইম্পর্টেন্ট। নলেজ দিয়া কখনো শর্ট কেস হয় না, নলেজ শর্ট কেসে আপনারা মনে রাখবেন যে শর্ট কেসে কিন্তু ওভারঅল সার্ভে ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনি দেখবেন দেখার সাথে সাথে কিন্তু আপনি বুঝে ফেলছেন যে এটা হিমোলাইটিক কেস, কিন্তু তাই বলে আপনি যে কোনো সময় অন্য কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবেন না, সেটা কিন্তু হবে না। আপনি অবশ্যই বলবেন যে এটা ইট মে বি, ইট ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল, মেডিসিন মানে এভরিথিং ইজ পসিবল। কাজে যত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কোনটা ফার্স্টে আসবে কোনটা সেকেন্ডে যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার আমি তারপরে আপনার সাবসিকুয়েন্ট রিলিভেন্ট হিস্ট্রি, এক্সাম এক্সেট্রা, তারপরে আপনার কিছু জিনিস টুকটাক কোশ্চেন করে ফেলা হয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ডারি হেমোক্রোমাটোসিস বলছে। একটু ডিপে কোশ্চেন করি এবার আপনাদের পার্টিসিপেন্টের জন্য, আপনারা পড়ে নিন যে কুড ইট বি প্রাইমারি আয়রন ডিপোজিশন ডিজিজ? কে বলতে পারবে সিন্ড্রোমের নাম কি? যেমন আমরা উইলসন ডিজিজ বলি, আমার কপার ডিপোজিশন হয়। হ্যাঁ, শুধু আয়রন ডিপোজিশন হয়, কিন্তু উইলসন ডিজিজে যেমন কপার ডিপোজিশন হয়, আয়রন মেটাবলিজম একটা ডিজিজ আছে, কে বলতে পারবে? সেম ডিজিজ, এখানে আয়রন ওভারলোড হবে। প্রাইমারি হিমোক্রোম্যাটোসিস। হ্যাঁ, প্রাইমারি হিমোক্রোমাটোসিস। আর এছাড়া উইলসন ডিজিজের মতোই কি সিন্ড্রোম, একটা সিন্ড্রোম আছে একটা, না একটা সিন্ড্রোম আছে, বলে দাও। ম্যানকিং-কি সিনড্রোম? হ্যাঁ, যে এ পারবে, 900 পারবে, এটা এমআরসিবি কোশ্চেন।
অনেক দূর চলে যাও। ঠিক আছে, ওকে, second case। নেক্সট কেস, আরেকটা কেস দেখো, খুব ইন্টারেস্টিং ওয়ান। কোনটা? এখানে আসেন, এখানে নিয়ে আসো। এই উঠে যেতে পারে না? আপনি উঠেন বাবা, একটু উঠেন। আচ্ছা, এদিকে যান, আপনি মোবাইলটা এখানে নিয়ে আসুন। যান, মোবাইলটা নিয়ে যান। আসো, ওকে নিয়ে আসো। এটা কার? ও, দিয়ে দাও। চেয়ারে বসাবা নাকি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বসো। Very interesting. Repeat. Examine the chest from back. Examine and palpate, percuss and auscultate the chest from back. আমরা সাধারণত এরকমই বলি। আচ্ছা, আমরা কাপড়টা আর উঠাই না, এখানে সবাই অনেকে বেশি আছে। জাস্ট স্কিনের ইয়ের পরে, ক্লথের উপরে তুমি পারকাস অসকালটেট করো, যেহেতু ফিমেল পেশেন্ট। বসায় দাও। স্যার, একটা কোয়েশ্চেন আসছে স্যার, যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ আলসার ইন What is the mechanism of ulcer in hemochromatosis? আচ্ছা, ওটা তো চলেই গেছে, আমরা আরেকটা কেসে ঢুকে পড়ছি, লাস্টে আমরা ডিসকাশন করব। আচ্ছা স্যার, তাহলে তাহলে স্যার হোয়াট ইজ দ্য মেকানিজম নাকি? নশো আমরা পরে তাহলে এগুলো লিখে দাও, আমরা পরে আবার ডিসকাস করবো তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে ভাই। ওকে, প্রসিড করো। আমাদের খুব ইন্টারেস্টিং আরো দুটো কেস আছে। মেকানিজম নাকি বলি? কি বলছে? ও, এটা আয়রন ডিভিশন হাই না, আলসার আলসার কি গ্যাস্ট্রিক আলসার নাকি ফুড আলসার? কি বলছে? এইটা স্যার তো ভাই এটা লেখে নাই, ডায়াবেটিক আলসার মানে ফুড আলসার নাকি হচ্ছে যে ফুড আলসার নাকি গ্যাস্ট্রিক আলসার? গ্যাস্ট্রিক আলসার হলে সিস্টেমিক ডিজিজ, এখানে হাইপারসিকেশন হয়। আচ্ছা, আমরা এই পেশেন্ট দেখি আমরা। ঠিক আছে, ঠিক আছে। আবার পাঁচ থাকবে, শ্বাস নেন, শ্বাস ছাড়েন। বাবা একটা কাশি দেন। আবার হাতটা স্বাভাবিক করে, যখন আমি রাখবো তখন তিন তিন বলবেন। আবার থাকবেন, তিন তিন বলেন। ধন্যবাদ। Okay, present in case. What is the finding? Mic turn on. Okay, sir. On examination of this lady of respiratory system from back, on examination I have found the symmetry of the chest wall is reduced in the both of the lower zone of the lung field, and vocal fremitus is normal, is all over the lung field, and
percussion note is resonant in both all over the lung field of both sides, and breath sound is vesicular in all over the lung field of both sides, and there is a presence of fine in respiratory trachea in the both of the lower zone of the both lung field, which is not altered with cough. Okay, you palpate, percuss, and auscultate. Okay, you must follow what is the command, that is palpate, percuss, auscultate, or percuss and auscultate. That is important one. বোধহয় প্রথমটাই ফলো করছে, আমি প্রথমে বলছিলাম যে palpate, percuss, and auscultate. All right, what is your impression? কি হতে পারে end inspiratory capitation in this young lady? বয়স কত? Age is 35 years old. 35 years old. End inspiratory capitation. আপনারা বলেন, এরপরে সাবসিকুয়েন্ট কোশ্চেন আসবে। আর ওর কোনো পিটফল আছে কিনা, যে এক্সামিন করার সময় যদি কোনো মনে হয় যে এটা করা উচিত ছিল, আপনারা একটু কমেন্ট করেন। কেউ কি অ্যাড করতে চান? কিছু মিস করছে কিনা, অথবা এভাবে করলে ভালো হতো? কাশি দিয়ে চেক করেছে কিনা স্যার একটু? কাশি দিয়েছে, হ্যাঁ করেছি ওটা। আল্ট্রাসাউন্ড দেখেছি। হুইসপারিং পিকচুরিকে সাধারণত আমরা যখন ব্রঙ্কিয়াল বেসম পাবো অথবা আমরা লোকালাইজ ক্রেভস পাবো, তখন আমরা হুইসপারিং পিকচুরিকে টু এস্টাবলিশ দ্য কনসোলেশন, বিশেষ করে ব্যাকটেরিয়াল নিউমোনিক কনসোলেশন যখন হয়, তখন আমরা হুইসপারিং পিকচুরিকে চেক করি। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বলে আমরা এটা বলি, এখানে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ এন্ড ইনস্পিরেটরি ক্যাপিটেশন, ফাইন এন্ড এসপিরেটরি ক্যাকেল যখন বলে ফেলে, তখন আসলে বেশি কিছু বলার থাকে না। ফার্স্ট ইয়ার ডায়াগনোসিস। Based on this, my diagnosis is diffuse proliferative lung disease. I think this is a case of bilateral bronchiectasis. For this bilateral craves, I have some differentials. No, I think this is a case of bronchiectasis. How we can exclude this bronchiectasis? In bronchiectasis, we find that post-alterative cough, which altered. It should be altered. I think this is a case of left ventricular failure. Then we will find that raised JBP or bilateral edema, and that is a fine inspiratory capitation. It is not end inspiratory caves. End inspiratory caves describe that there is opening of some closed alveoli. This is open after inspiration. একটা পুট করে শব্দ হয় আর কি। আর ফাইন ক্যাপিটেশনটা একদম পানি, যেটা ফাইন, এই যে কোর্সটা একটু হার্শ শব্দ হয়, আর ফাইনটা আরো রিফাইন শব্দ হয়, যেটা নদীর পানি যেটা শব্দ বোঝা যায়, ওইটাই কিন্তু ফাইন ক্যাপিটেশন, যেটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। We found this is end inspiratory capitation, that is specific for DPLD. Okay, next. At this stage, can you establish a cause, only auscultation of the chest from back? A DPLD cause কি আপনি বলতে পারবেন শুধুমাত্র auscultation থেকে? Upper Is zone it possible? Sir, upper zone, lower zone হিসেবে আমি differentials. Yes, মানে আমরা সাধারণত কজ আলাদা করতে পারি না। যদি বেজে আমি ফাইন ইন্সপিরেটরি ক্যাকেল পাইছি, এটা ডিপিএলডি, বাট I cannot determine the cause, either it is primary or secondary. But you should open your eyes. আমি এক্সামিনের জন্য বলি, যখন ব্যাক চেস্ট অবজারভেশন করতে বলি, এটা খুবই কমন কেস, এবং এফসিবিএস আমার কেসও ছিল, মানে আমি 2015 সালে পাস করি, তখন আমার কেস ছিল অস্কালেশন চেস্ট ফ্রম ব্যাক। বাট আপনার এই সময় আপনার অবজারভেশন পাওয়ার নিয়ে সারা খেলে, এবং স্যার হঠাৎ করে বলবে যে আচ্ছা এই কেস আপনি না দেখেই হিস্ট্রি নিলেন না, আপনি কি কজ বলতে পারবেন? Only based on respiratory system I cannot. না, এখানে পারবেন, এটাই স্যার খেলবে আপনাকে নিয়ে। আপনি হাত যখন দেখেন, আপনি যখন পেশেন্টের কথা বলছেন, দেখেন তো এবার ঘুরেন, এদিকে ঘুরেন একটু পেশেন্টটা, মানে এটা জাস্ট আপনার অবজারভেশন পাওয়ার দেখে স্যার। আমি বারবার বলতেছি, পরীক্ষা কিন্তু শুধু নলেজ না, আপনার অবজারভেশন। এদিকে ঘুরেন মা, এদিকে ঘুরে বসেন একটু। এবার আমার যারা পার্টিসিপেন্ট আজকে আছেন, ওনার নোজটা কেমন দেখেন তো, ওনার নোজটা ওনার জন্য আমরা হাতটা সামনে নিয়ে আসছেন, যখন আমরা এগোই, যখন হাতটা দেখেন, আপনি হাত ধরবেন, আর যখন ধরছেন তখন কিন্তু এই যে আমি বললাম যে বারবার বলতেছে আপনাদের এটা খেলা, বোঝা যাচ্ছে যে টাইটেনিং অফ দি স্কিন। তখন স্যার খুশি হবে যে আপনি রোগীর দেখার সময় শুধু পরীক্ষার জন্য আসেন নাই, আপনি সবসময় পেশেন্ট দেখেন, আপনি হাত দিলেন, তখন যদি বলেন স্যার আমি বলতে পারবো কিভাবে এটা ডিপিএল, এটা সিস্টেমিক এক্সপোজ, কেন আপনি বলবেন স্যার আমি যখন হাত ধরছি তখন আমার কাছে টাইটেনিং মনে হয়েছে, সিরো ক্লাবিং আছে, পিঞ্চ নোজ আছে,
স্মল ওপেনিং আছে, পেজটা কেমন একটু সিস্টেম ইউজ করছে, তখন স্যার খুশি হবে যে আপনি অবজারভেশন করছেন। শুধু আপনি ঝাঁপাই পড়েন না শুধু অস্কালেশন করার জন্য, ইউ শুড কোরিলেট এবং আপনি একটা কনক্লুশন করতে পারেন, আপনি নলেজ গেদার করতে পারেন। আপনার অ্যান্টেনা কত শার্প আর কি। যেমন ধরেন আমরা যখন এক্সামিন করি অনেক সময় পালস দেখতে যাই, দেখি চামড়াটা মোটা, তখন মনে হয় এটা কি হাইপোথাইরয়েড কিনা, মানে আমি পালস দেখতেছি কিন্তু আমার চিন্তা থাকে চেহারা দিকে তাকায় আর পালসটা দেখি যে চেহারাটাও তো ওরকমই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি পালসটা যখন ব্রাডিকেটে পাই তখন মনে হয় যে হ্যাঁ এটা তো আসলে হাইপোথাইরয়েড করি, তখন কিন্তু ওইভাবেই করি। কিন্তু আপনার শার্পনেস এটা প্রাইমারি না সেকেন্ডারি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ান। এবং সেকেন্ডারির জন্য আমরা অবশ্যই যদি বলা হয় হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি, তাহলে কি কি জিনিস বলবেন আপনি? For relevant, I want to see the complication of DPLD, signs of complications, signs of pulmonary hypertension if raised palpable P to left parasternal heave or bilateral edema if present. And for DPLD cause, to exclude the cause of DPLD, then I will, in general examination, I will find the clubbing, cyanosis, respiratory pattern or respiratory rate, and on hand examination I can found the signs of scleroderma, like sclerodactyly or skin tightening, which is diffuse or limited above or below skin tightening, and then telangiectasia if present, and also the signs of rheumatoid arthritis, sore neck, buttock deformity or ulnar deviation, and also rheumatoid nodule if present, and for signs of dermatomyositis, polymyositis, and also the signs of SLE. And that's means you just one question Dr. Khairul already asked, that is there, what are the differential, like it is or not bronchiectasis or not LVA or DPLD, what history you will take? One history point is important. This is DPLD or this is bronchiectasis? If bronchitis productive cough, yes, and cough. In DPLD chronic exertion with chronic cough. DPLD dry cough. Right. Okay, non-productive cough. Your conclusion, okay. This is a case of DPLD due to systemic sclerosis. Okay, systemic sclerosis. Could it be pulmonary hypertension without any sign symptom of DPLD? Yes, sir. Okay, this patient, systemic sclerosis, what is the most specific investigation? Systemic sclerosis most specific. Which investigation will confirm this is a case of DPLD? Case of HRCT of chest. DPLD আমি বলছি সিস্টেমিক স্ক্লেরোসিস এর সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা লোকালাইজের জন্য কি করি, মানে ডিফিউজের জন্য কি করি? অ্যান্টিবডি টেস্ট। আমার নেক্সট কোশ্চেন যে এখন একটা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে, ওর পালমোনারি হাইপারটেনশন আছে, আপনি anti-SL70 পজিটিভ আসলো, বাট there is no any sign symptom, peripheral sign symptom of systemic sclerosis. Could it be possible? Yes, sir. It could be possible. What is the name of this disease? A systemic sclerosis আমরা কি বলি? Yes, মানে আমরা আচ্ছা একটা লিমিটেড একটা ডিফিউজ। Okay, limited. What is the your patient? It is limited naki diffuse? Sir, I need to check the skin tightening above and below the elbow. Okay. Suppose this is suppose it is localized. Which is the most common pulmonary hypertension in case in localized or diffuse? Sir, pulmonary hypertension is more common. More common in limited cutaneous systemic sclerosis. Pulmonary hypertension is more common. Common in diffuse. Okay. This patient suddenly develop hematemesis melena. Could it be possible? Yes, sir, possible. How you can explain? Sir, if GI hematemesis melena. Is there any assertion? What is watermelon syndrome? Watermelon sign. Watermelon, sir. This is gastric sclerosis develop করে। Yes.
Okay. Okay, this is very interesting one. That means one is cyanosis, clubbing, and other systemic features like general examination findings as well as the systemic examination findings that will lead to confirm the etiology of that cause of DPLD. If all are absent, it may be case of primary DPLD or primary fibrosis. All these things, they may develop. There are some complications like pulmonary hypertension and the cardiac problem. So when you ask about what are the relevant you would like to see, you must say I want to see some to find out the cause. I want to see some signs as well as to see the complication. I want to see these are the signs. That is important one. That is the clue of short case. Short case means not that this is a clean cut case and then the relevant question is you are not thinking about this. This is not that. Sometimes the examiner always think about the subsequent questions. Always you think about the subsequent. Relevant means not that the etiology, not that the only complication. Both you have to think about this. This is very interesting. What are the differential diagnosis of systemic sclerosis? Last question. Differential diagnosis of systemic sclerosis. Sir, mixed connective tissue disorder. Very good. Mixed connective tissue disorder. Okay. আসলে কি শর্ট কেসে আমরা অনেকক্ষণ কোশ্চেন করতেছি আসলে আপনাদের জানার জন্য এতক্ষণ কোশ্চেন করে না স্যাররা দুই একটা কোশ্চেন করে হলের মধ্যে, কিন্তু এখানে আমরা কোশ্চেনেই উত্তরটা মানে আপনি যখনই উত্তরটা একটা দিবেন যে আই ওয়ান্ট টু সি টু ফাইন্ড আউট দ্য কজ এই জিনিস, কিন্তু আপনি কমপ্লিকেশনের সাইনটা দেখার জন্য বললেন না, এটা কিন্তু আপনার নেগেটিভ পয়েন্টস। আমি কি বুঝাইতে পারছি যারা পার্টিসিপেন্ট? কারণ কোশ্চেন আছে এই পেশেন্ট নিয়ে, কারো কোশ্চেন থাকলে বলেন। ব্যাপারটা হলো এটাই যে যখনই দেখবেন যে আপনি একটা ইনভেস্টিগেশন লিখবেন তখন কিন্তু কনফার্ম ডায়াগনোসিস টু সি দ্য কমপ্লিকেশন আপনি ইনভেস্টিগেশন লিখতে পারে, ফর ট্রিটমেন্ট পারপাসও আপনি কিছু ইনভেস্টিগেশন করতে পারেন। মানে জাস্ট লাইক দিস, যে এখানেও যদি বলা হয় রিলিভেন্ট কি, আর কখনোই আপনি বলবেন না যে এই ফাইন্ডিংস এর পরে আপনি ফাইন্ডিংসটা প্রথমে বলবেন, কখনোই ফাইন্ডিংস এর উত্তর না দিয়ে আপনি বলবেন না আই ওয়ান্ট টু সি সাম রিলিভেন্ট, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যে আপনাকে যেটা বলা হয়েছে সেটা করবেন এবং সেটা নিয়ে স্যারকে ফেস করবেন। ফেস করার পরে আপনাকে কিন্তু সাবসিকুয়েন্ট কোশ্চেন দেওয়া হবে, তখন আপনি কিন্তু উত্তরটা দিতে পারবেন। কিন্তু উত্তর না দেওয়ার বদলে অনেকেই বলে যে আই ওয়ান্ট টু সি সাম রিলেভেন্ট, এটা ঠিক না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে আমি এক্সামিনেশন করার পরে স্যার আমি কখন রিলেভেন্ট দেখতে যাবো স্যার? মানে আমি বর্ণনা দেওয়ার প্রথমে আপনি আপনার ফাইন্ডিংস বলবেন। জি স্যার। ফাইন্ডিংস বলার পরে দেখবেন আপনার সাথে কিন্তু ডিসকাশন হয়ে যাবে যে তাহলে আপনার ইমপ্রেশন কি। আপনি বলবেন যে দিস ইজ এ কেস অফ ডিপিএলডি, ইট মে বি প্রাইমারি অর মে বি সেকেন্ডারি, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু সি সাম রিলেভেন্ট টু সি ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন অর এনি আদার সেকেন্ডারি কস্ট, এটার জন্য আমি এই জিনিস দেখতে চাই। কোশ্চেন হচ্ছে কখন আমি রিলেভেন্ট, হ্যাঁ আমি রিলেভেন্ট দেখার দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল জানার আগে স্যার এটা জানতে চাই যে মানে অনেক স্যাররা বলে যে ডিফারেনশিয়াল বলতেছিলাম আপনি যদি রিলেভেন্টের ব্যাপারে অনেক সময় আপনি স্মার্টনেস হচ্ছে যে আপনি এটা এক্সামিনেশন শেষ করছেন, আপনার কাছে যদি মনে হয় আমার কিছু রিলেভেন্ট দেখা দরকার আছে, তখন আপনি স্যার কাছে আসো উড আই লাইক টু এক্সামিন সাম রিলেভেন্ট, তখন স্যার বলবেন নো দিস ইজ নট নেসেসারি। অনেক সময় স্যার আবার আপনাকে বলে যে আপনি কি রিলেভেন্ট দেখতে চান কিনা। দুটো অ্যাপ্রোচ হয়, আপনি যদি মনে করেন যে খুব মোস্ট রিলেভেন্ট আসলে আমার দেখার দরকার, আপনি অনুমতি চাবেন স্যারের কাছে যে উড আই লাইক টু এক্সামিন দ্য রিলেভেন্ট ফর দিস পেশেন্ট, তখন স্যার অনেক খুশি হয়। আর যদি আপনি যদি না তেমন রিলেভেন্ট আমার দরকার নেই, তখন আপনি অফ থাকবেন, স্যার যদি আপনাকে বলে যে রিলেভেন্ট দেখেন তখন রিলেভেন্ট দেখবেন। এই পেশেন্টের জন্য আপনি প্রথমে আপনার ডেসক্রিপশন দিয়ে আপনার ডায়াগনোসিস বলে ফেলবেন। ডায়াগনোসিস বলার পরে আপনি তো অপশন দিচ্ছেন, ইট মে বি প্রাইমারি অর সেকেন্ডারি, ফর সেকেন্ডারি কজ আই ওয়ান্ট টু সি সাম রিলেভেন্ট, তখনই কিন্তু জিনিসটা অ্যাডভান্স হয়ে গেল। কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যাবে যে আপনাকে একটা জিনিস করতে বলা হলো সেটার কোনো কমেন্ট দিলেন না, সেটার কমেন্ট তো আপনি দিবেনই, সেটার কমেন্ট তো আপনি দিতেই হবে। আরেকজন কি কোশ্চেন করছিলেন? আর কেউ কোনো কোশ্চেন? তবে আজকে কেসের সামারি হচ্ছে যা কেস অফ এক্সামিনেশন back
এবং আমাদের তাহলে আচ্ছা শর্ট কেসে ব্যাকে করলে আপনারা সিস্টেমিক স্ক্লেরোসিস পড়তে হবে, মেইনলি হচ্ছে ডিপিএলডি পড়বেন। ডিপিএলডি পড়তে গিয়ে দুটি ডিজিজ পড়বেন, এটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস আর এটা হচ্ছে আমার আইএলডি আমরা যেটা বলি ইডিওপ্যাথিক, আর এটা হচ্ছে আমার সার্কোইডোসিস। এই দুটো জিনিস পাই কাছাকাছি আপনাদের। ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে রিলিভেন্ট মানেই শুধু কজ না, হ্যাঁ। কজের সঙ্গে কমপ্লিকেশনটা অ্যাড করে দিলাম আমরা, কারণ এই পেশেন্ট গুলো কিন্তু ইদানিংকালে দেওয়া হয়। এর আগে আপনারা দেখছেন যে ইফিউশন আর ওই কোলাপসের মধ্যে পিছন থেকে দিয়ে সামনে ট্রাকিয়ে দেখা, এটা খুব মানে অনেক দিন ধরে এই কোশ্চেন গুলো চলে আসছে, এখন কিন্তু এই ধরনের কোশ্চেন করা। এবার আমরা একটা স্পট ডায়াগনোসিস দেখাবো। স্পট মানে আমরা সাধারণত এফসিপিএস এ 5টা হলো 4টা যে কেস থাকে, আরেকটা নিয়ে আসো, এটা শুধু আপনি দেখবেন, দেখে আমাদের ডায়াগনোসিস বলবেন। হ্যাঁ উনি স্যার এখানে কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি স্যার এনটিএসসিএল 70 নাকি স্যার স্কিন বায়োপসি কোনটা বুঝছেন? এখানে আমরা স্কিন বায়োপসি পর্যন্ত যাবেন আপনি, দুইটা অ্যাটলিস্ট আমার ইমিউনোলজিক্যাল টেস্ট এরপর স্কিন বায়োপসি। স্কিন বায়োপসি যদি অতদূর যায়, ইউজুয়ালি শর্ট কেসে ওইটা দেখে না, অতদূর পর্যন্ত যায় না। আচ্ছা এটা একদম ক্লোজ ফোকাস দিয়ে দেন, ফেস দেখেন, এই ফেসটা আপনারা খুব ক্লোজলি দেখেন, দেখে কেউ যদি ডিসক্রাইব করতে চান আমাদের এখান থেকে আমরা পরে করতে চাই, আপনারা একজন করেন। দেখতে পাচ্ছেন ফেসটা, লাইট কম পড়ছে একটু, ভালো দেখা যাচ্ছে, দেখা যায় এতটুকু পারলে। না স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে, ভেরি নাইস দেখা যাচ্ছে। এটা একজন ডেসক্রাইব করেন তো, এই স্কিনটাকে একটু ডেসক্রাইব করেন, খুব ইম্পর্টেন্ট। যারা ব্রিটিশ প্রফেসর তারা কিন্তু খুবই স্পট ডায়াগনোসিস এর উপর জোর দেয়। একজন আনমিউট করে বলেন এটা ডেসক্রাইব করেন ফেসটা, একজন পার্টিসিপেট করে বলেন না, বলতে বলতে দেখবেন ঠিক হয়ে যাবে, শুধু শুনে গেলে হবে না। স্যার মাল্টিপল নোডুলার, ডক্টর রাকিবুল ইসলাম আপনি বলেন। there is multiple nodular lesions within the erythematous base over the nose and maxillary region. Okay, can you আচ্ছা নোডুল না পেপুল বলবেন? What is the difference between nodular and papular? পেপুল বললে কতটুকু আর নোডুল বললে কতটুকু? জাস্ট থিওরিটিক্যাল নলেজটা বলেন। 1 সেন্টিমিটার কম হলে স্যার পেপিউল স্যার, আর হ্যাঁ 1 সেন্টিমিটার বেশি হলে স্যার নোডুল। আচ্ছা এটা 1 সেন্টিমিটারের নিচে আছে, তাহলে আপনি বলেন, ডিসক্রাইব করেন তো একটু। মাল্টিপল পেপুলার, মাল্টিপল পেপিউলার lesions in the sir nose and forehead, and also involving the cheeks in this middle age cooperative women, sir. ওকে, বাটারফ্লাই ডিস্ট্রিবিউশনে কিন্তু এটা আছে। ডক্টর দুর্না মাইক টেনে ডিসক্রাইব করে দেন একটু। There are multiple reddish brown papules present over the face involving the cheeks, nasolabial fold and the nose in butterfly distribution. ওকে, এবারে পার্টিসিপেন্ট আপনারা বলেন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি বলবেন এটাকে? স্যার টিউবারাস স্ক্লেরোসিস একটা আসতে পারে স্যার, আর স্যার ইনফেক্টেড একনি একটা আসতে পারে স্যার, উইথ একনি উইথ ইনফেকশন। ভেরি গুড। আর এনি মোর? স্যার এসএলি একটা ডিটেইল স্যার, এসিলি আসবে স্যার, একটা এসিলি। নাম কি কি বললেন? সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস স্যার, এসিলি উইথ ওকে আমরা নিলাম, এসিজি প্লেয়ার অফ হয়ে এরকম হইছে। ওকে, আর এনি মোর? কোন ইনফেকটিভ কজ, পিকেআর ইনফেকটিভ কজ বল রিঅ্যাকশন, লেপ্রোমেটাস লেপ্রোসি আসতে পারে, ওকে, সার্কোলাইটিস স্যার, এনিথিং ভেরি ভেরি পিকেটিএল বলবেন নাকি? পিকেটিএল বলা যেতে পারে। এখন পেশেন্ট কোন এন্ডেমিক জোন থেকে বসে না, তার কোনো জ্বরের হিস্ট্রিও নাই, এবং পেশেন্টের কোনো মানে সেন্সরি ইম্পেয়ারমেন্ট বা লেপ্রোসি এই ধরনের মানে যে ফিচার গুলো সেটাও নাই। জন্য বললেন স্যার রেনাল ইনভলভমেন্ট হয় স্যার, টিউবারাস স্ক্লেরোসিস স্যার, এনজিওফাইব্রোমা মানে ইয়েতে রেনাল ইনভলভমেন্ট সেক্ষেত্রে হতে পারে স্যার। আর কি স্কেলেশন দেখবেন অথবা হিস্ট্রি, আর হিস্ট্রির পয়েন্ট কি কি নিতে চান এটার বলেন?
আমি দু একটা বলে দিছি এন্ডেমিক জোন থেকে আসছে কিনা, আমি বলছি তার ওখানে সেন্সেশনের কথা বলছি। অ্যাশলিফ ম্যাকিউলস দেখতে চাই। Yes, very good. Chagrin patch, Chagrin fibroma, Okay, আর নিউরোডেভেলপমেন্টাল ব্রেনে কোনো সমস্যা হয় কিনা? সিজার কনভার্সন গুলো জানতে চাইছে। ব্রেনে কোনো কিছু হলে কোনো সাইন বা কোনো সিম্পটমস আসে? সিজারের হিস্ট্রি নিব। Yes, very good. Seizure activity দেখতে চাই আমরা। সিজার অ্যাক্টিভিটি, তাহলে seizure activity। আর দেখেন আপনি টপ টু বটম চলে যান, ব্রেনে আসলেন, তারপরে আপনি আসেন রেটিনাতে, আসলেন চোখে, রেটিনাল ফ্যাকশন রেটিনাল ফ্যাকোমা হতে পারে স্যার, পেরিয়াঙ্গুলার ফাইব্রোমা। ইয়েস, দেখেন তো পেরিয়াঙ্গুলার ফাইব্রোমা আছে নাকি? এই যে ক্লোজ করেন, একটু ক্লোজ ভিউ দেখাই দেন। এই যে এই পেশেন্ট গুলা কিন্তু খুব কমই পাওয়া যায়, যার জন্য আমরা নিয়ে আসছি আর কি। ওকে, তাহলে এই কেসটা দেখো ভালোই করছে সবাই। হ্যাঁ, এই পেশেন্টটা তো ভালোই পারলেন আপনারা, খুব সুন্দর পার্টিসিপেট করলেন। আচ্ছা, এই পেশেন্ট এখন আমরা অ্যাবডোমেন পালপেট করবেন কিনা জুন্না? Yes, I want to palpate the abdomen to look for if there is any hepatomegaly or splenomegaly, because there can be hepatic cyst and renal cyst and splenic cyst also. Okay. Abdomen. Now, how can we diagnose? How can you diagnose? Confirm this case. Confirmation কিভাবে করবেন? Confirmation by doing genetic testing. Which gene involved? TSC1 and TSC2. Very good. TSC1 or 2, how can you differentiate? The chromosome number Chromosome number আছে 16. একটা 16 একটা 1 আর 4, 16 4 গুণ 4। আসলে এটা একটু দরকার নাই, এটা আমাদের জন্য ডায়াগনোসিসের জন্য আমাদের জেনেটিক টেস্টিং করতে হবে, তারপর কনফার্ম করতে হবে, এবং উই শুড ডু দ্য ফ্যামিলি স্ক্রিনিং অলসো। আমাদের এই কয়েকটা দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। Why this patient is মানে epilepsy? Because there are multiple subependymal nodule and subependymal astrocyte formation occurs in this patient, and cortical tumor. Very good. In other condition where anti-convulsion দেওয়ার পরেও পেশেন্টের সিজার কন্ট্রোল হয় না, আর কি ডিজিজ আছে? এটারই একটা, যে আমরা টোটাল হাই ডোজে অ্যান্টি-কনভালশন দেওয়ার পরেও আমি সিজার অ্যাক্টিভিটি কন্ট্রোল হচ্ছে না, তখন আমি সন্দেহ করি এটা কি টিউবারকুলোসিস কিনা। আর কোন ডিজিজ আছে এরকম যে আমি অ্যান্টি-কনভালশন দেওয়ার পরেও সিজার অ্যাক্টিভিটি কন্ট্রোল হচ্ছে না, তখন কি চিন্তা করবেন? এটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। হাইপোপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে যখন বেজাল কনস্টিটিউশন হয়ে যায় তখন আমার লোডিং ডোজ অনেক বেশি লাগে। তাহলে দেখেন আমরা আসলে শর্ট কেসে যেটা করি, শর্ট কেস আমরা আজকে স্যার আমরা ইচ্ছে করলে আমরা আগে থেকে রেডি করে নিয়ে আসতে পারতাম, আমরা রেডি করে নিয়ে আসি নাই, যেন একটু লাইভ প্রাণবন্ত থাকে। হ্যাঁ, ওটা দেখাবো। আর একটা জিনিস বলি যে এইখানে ইম্পর্টেন্ট ওয়ান, যদি তোমাকে বলা হয় যে এর পরে আর কি কি জিনিস দেখতে চাও, তাহলে তুমি কি দেখতে চাও? Sir, at first I want to do the MRI of the brain. না মানে কি জিনিস, সাইন, ফান্ডোস্কোপিক এক্সামিনেশন, তারপরে then abdominal examination to for hepatomegaly, splenomegaly or any ADPKD or renal cyst present. মানে রেনোমেগালি অলসো, তারপরে হেপাটোমেগালি, রেনোমেগালি। আর হার্টে heart, there can be arrhythmic disorder like heart rhabdomyoma occurs in the heart that causes some arrhythmia. So I want to see the pulse and the heart rate and the fundoscopic examination, abdomen examination with the renomegaly, hepatomegaly, splenomegaly and other sticks, and overall skin survey. Skin Chagrin patch আর এই যে dystrophy and আর কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন জেনেটিক টেস্টিং। Is there any rewarding treatment of this patient? খুব ভালো চিকিৎসার কিছু আছে? Just a sort of conservative চিকিৎসা and genetic counseling আর কি। Okay, Ashman leaf to macule দেখেন। ক্লোজ ফোকাস করে দেন, দেখা যাচ্ছে। There are some hypopigmented patches present over the back of this patient. And there's some thick and leathery thick skin present over the back, which are Chagrin patches. Okay, close it. This is a good spot diagnosis.
Very good. Three cases. Participant ভালো করছে এই One is important. Last কেসটা সবচেয়ে আনকমন। আমি দেখলাম যে স্টুডেন্টরা সবসময় আনকমন কেস ভালো পারে, কমন কেসই যায় ঝামেলা করে আর কি, যে এটা না পারি না ওটা পারি না, কিন্তু আনকমন কেস নিয়ে দেখে যে ভালোই পড়াশোনা করে আর কি। তো এটাই সবসময় পরীক্ষার হলেও দেখা যায় যে আনকমন ডায়াগনোসিস নিয়ে বেশি লাভ কি, আর কমন ডায়াগনোসিস নিয়ে একটু কম ইয়া হয় আর কি। যেটাই হোক, আমি জানি না, আমার স্টুডেন্টদের কাছ থেকে একটু ফিডব্যাক চাই, যারা আসলে পরীক্ষা দিবেন তাদের মধ্যে থেকে কেউ কোনো কথা বলেন, একটু বলেন আপনাদের কতটুকু মানে লাভ হলো। আমরা যে মেসেজটুকু দিতে যাচ্ছি, শুধু পেশেন্টের একটা এক্সামিনেশন শিখবেন না, এক্সামিনেশনের সঙ্গে সঙ্গে সাবসিকুয়েন্ট কোশ্চেন, যেমন ধরেন আপনার অস্পিতে যেরকম হয়, একটা ছবি দিয়ে একটা অনেকগুলো কোশ্চেন করা হয়, একটা ইসিজি দিয়ে অনেকগুলো কোশ্চেন করা হয়। যা শর্ট কেসও কিন্তু এরকম চিন্তা করবেন, শর্ট কেস কিন্তু এখন টাইম বাড়াই দেওয়া হয়েছে আগের চাইতে, এই কারণে যে ওনার ইন্টারঅ্যাক্টিভ যে পরপর যে ইয়াগুলা হয় সেটাই। আমরা শুধু ফাইন্ডিং বেস কিন্তু করা হয় না, শুধু ফাইন্ডিং বেস করলে তো হয়তো ফাইন্ডিংস আপনি দেখবেন যে সহজে পাচ্ছেন, কিন্তু তারপরে যে আপনার ক্লিনিক্যাল যে কোরিলেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এবং এই ধরনের কেস দেওয়া হবে। এবং আপনি জানেন যে আইওইতেও কিন্তু ওরকম একটা জিনিস থাকে যে একটা হিস্ট্রি টেকিং এর উপর খুব থরো কোশ্চেন দেওয়া হয়, একটা ইনভেস্টিগেশন বেস থরো কোশ্চেন দেওয়া হয়, একটা ট্রিটমেন্ট বা ইমার্জেন্সি কিছু কোশ্চেন একটা আইওই থাকে, একটা ইথিক্যাল ইস্যু নিয়ে একটা আইওই থাকে। এই হিসাবে আপনি যখন শর্ট কেসে দেওয়া হবে তখন দেখা যাচ্ছে যে ফান্ডাসে অনলি ফাইন্ডিংস বেস দেওয়া হয়েছে, কিন্তু আরেকটাতে দেখা যাচ্ছে যে আইকিউ কত আছে, ক্লিনিক্যাল কোরিলেশন কতটুকু আছে সেটা রাখা হয়। আমরা কিন্তু শর্ট কেসটাকে শুধু একটা জিনিসের উপর বেস করে দেই না যে এটা পারছে অত হয়ে গেল, এটা কিন্তু সহজ, কারণ অনেকে মানে পেশেন্টের সম্বন্ধে জানে, কিন্তু যার মানে ক্লিনিক্যাল কোরিলেশন আছে সে কিন্তু, এটা এমআরসিপি তেও তাই করা হয় এবং এটা এফসিপিসেও তাই করা হয়, যে কোনোটা দেখা যায় ফাইন্ডিং বেস, এই ফাইন্ডিংসটা কোনোটা দেখা যাচ্ছে কোরিলেশন আছে, কোনোটাতে ইনভেস্টিগেশনও কিছু কিছু টানা হয় আর কি। কাজে আপনারা যখন শর্ট কেস প্র্যাকটিস করবেন তখন অবশ্যই সেই জিনিসগুলোকে মাথায় রাখবেন যে আমাকে কিন্তু এর পরে সাবসিকুয়েন্ট কোশ্চেন করা হবে। এবং দেখেন টোটাল পরীক্ষাটাই কিন্তু তাই, আপনি যত রিটেন দেন, অসপি দেন আর আইউই দেন, সবগুলাতেই কিন্তু দেখবেন যে মিক্স আপ কোশ্চেন, কোনোটা ইনভেস্টিগেশন বেস, কোনোটা হিস্ট্রি বেস, কোনোটা ট্রিটমেন্ট বেস, কোনোটা ইমার্জেন্সি বেস, কোনোটা কোরিলেশন, কোনোটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সম্বন্ধে, কোনোটা রেয়ার কেস। এই ধরনের জিনিসগুলোকে আপনারা মাথায় নিয়ে রাখবেন এবং পড়ার সময় এই প্র্যাকটিসটা করবেন। দিস ইজ আওয়ার টুডেজ মেসেজ। ডক্টর নওশাবা, আমার মনে হয় যে দেখেন আমাদের স্টুডেন্টদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সম্বন্ধে কাছ থেকে কেউ কিছু বলতে চায় কিনা? কোশ্চেন ছিল স্যার, একটু যদি ক্লিয়ার করে দিতেন স্যার। হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম। কোশ্চেন কেউ করতে যাচ্ছিলেন? হ্যাঁ স্যার, আমি ডাক্তার রকিবুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেলে আছি স্যার। প্রথমে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব স্যার, একটা এক্সেলেন্ট ক্লাস নেওয়ার জন্য সময় করে। আর স্যার মানে এখান থেকে যে জিনিসটা আমি মানে অনেকদিন থেকে কনফিউজ ছিলাম যে আমরা শর্ট কেস এক্সামিনেশনের পরে স্যার এটা মানে রিলেভেন্ট দেখতে চাইবো কিনা স্যার, আপনি স্যার এটা সুন্দর করে ক্লিয়ার করলেন যে আসলে সবসময় মানে রিলেভেন্টটা না বললেও চলে স্যার। এটা মানে আজকে আপনার কাছে স্যার ক্লিয়ার হলো স্যার। আর আরেকটা বিষয়, এখানে খায়রুল ভাই অনেক কঠিন কঠিন জিনিস আমাদেরকে জানালো, এটা হয়তো স্যার আমরা মানে সরাসরি আপনার কাছ থেকে এখন হয়তো মানে সময়ের অভাবে জানতে পারতাম না। এই জন্য স্যার খায়রুল ভাইকে অনেক ধন্যবাদ, আর আপনি যে খায়রুল ভাইকে সুযোগ দিয়েছেন তার জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ। আর সবশেষে স্যার আরেকটা কোশ্চেন দিয়ে আমি সব কথাটা শেষ করবো, সেটা স্যার স্প্লিন এক্সামিনেশনের সময় স্যার আমরা যে মানে সবসময় তো পার কাজ করি না স্যার, সেটা কি করবো কিনা স্যার? থ্যাংক ইউ স্যার। স্পিন এক্সামিনেশনের সময় আপনার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। যদি স্যার যদি বলে শুধু পালপেট করেন, আপনি পারকাস করতে মানে করার সময় একটা অনুমতি নেওয়া ভালো। আর যদি না, যদি বলে যে ওভারঅল আপনি ডিপ পালপেশন করেন বা অ্যাবডোমেন এক্সামিনেশন করেন, তখন স্পিনের ক্ষেত্রে অবশ্যই পারকাস করতে হয়, কারণ আমার পারকাশন নোট চেঞ্জের উপর ডিপেন্ড করে আমি এটা বলবো যে কিডনি নাকি স্পিন। এবং আপনি যখনই স্পিন বলবেন তখন নেক্সট কোশ্চেন স্যাররা করে, সাধারণত যারা বাইরের এক্সামিনার আমাকে করছিল 2015 সালে, যে হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট, আই থিঙ্ক দিস ইজ এ লেফট সাইডেড কিডনি। তখন আপনাকে কিন্তু পয়েন্ট গুলো বলতে হয় যে আমার ফিঙ্গার ইনসুলেশন টেস্ট নেগেটিভ, bimanually it is not ballotable, and the percussion note is not tympanic. তখন স্পিনের ক্ষেত্রে কিন্তু হয় ফিঙ্গার ইনসুলেশন টেস্ট ইজ ইম্পসিবল এবং bimanually not ballotable and percussion note is dull। এই তিনটে পয়েন্ট দিয়ে আমি ডিফারেন্সিয়েট করি লেফট সাইডের কিডনি থেকে। এই জন্য পারকাশন করে নেওয়া ভালো, করলে কোনো সমস্যা নেই। এবং মনে রাখবেন যে যে কমান্ডটা বা যে কোশ্চেনটা করা হয় সেটাকে ফলো করবেন। যেমন ধরুন আপনাকে বলা হয় যে সিদা ফান্ডাস, আপনি যদি পট করে বলেন যে প্যাপিলিডিমা স্যার, এটা কিন্তু উত্তর না, আপনি ডিসক্রাইব করবেন
যে on examination of the fundus I see the disc margin is this, there is swollen and the blood vessel is normal and the peripheral part of the fundus is normal. So my impression is there is papilledema, bilateral or unilateral, যেটাই বলেন আর কি। এই ডেসক্রিপশনটা অনেক সময় অনেকে দেন না, চট করে বলে ফেলেন, তখন মনে করে ও কি কেস জানে নাকি, যে চট করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বললো, এটা বলবেন না। আপনি যে ডেসক্রিপশনটা আছে সেটা বলবেন। জাস্ট যেরকম আপনি লিভার প্যালপেশনে যেরকম করে বললেন, স্প্লিন প্যালপেশনে যেভাবে ডিসক্রাইব করলেন, ফান্ডাসেও কিন্তু আমি প্রায় সময় দেখি যে চট করে ডায়াগনোসিস বলে, ডায়াগনোসিস বলবেন না আপনি। সেটা রেটিনাটিস পিগমেন্টোসাও ছিল আমাদের এক সময়, তো তখন আমরা ওইভাবে ডেসক্রিপশনটা দিয়ে তারপরে আমার বলতাম যে আমার ইমপ্রেশন এটা, ইট মে বি কেস অফ আদার থিংস লাইক দিস ওয়ান। এই প্র্যাকটিসটা আপনারা প্রথম থেকে করবেন, তা না হলে কিন্তু অসুবিধা। যেমন হার্ট অসকালটেট করতে বললে যে আমার অসকালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড কেমন, সেকেন্ড হার্ট সাউন্ড কেমন, মারমার কেমন, দেয়ার আফটার ইউ সে যে দিস ইজ এ মাইট বি কেস অফ দিস ওয়ান। তারপরে আর আপনি যদি বলে যে অন্য কোনো কিছু পাইছেন কিনা সেটা আলাদা, কিন্তু যদি আপনার ডেসক্রিপশন না থাকে, শুধু বলেন যে আমি কেস অফ মেটাস্টেনোসিস, এটা কিন্তু খুবই রং, এবং এই কাজগুলো করবেন না আপনারা। এখন থেকে যখন একজন শর্ট কেস দেখবেন আরেকজনের কাছে ডিসক্রাইব করবেন, এইভাবে করবেন। জাস্ট আজকের ক্লাসটার উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমরা সিস্টেমেটিক্যালি কিভাবে অ্যাপ্রোচ করব সেটার একটা ব্রিফ দেওয়া আর কি। আর কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন আপনারা, আপনাদের যেটা সমস্যা মনে করেন। স্যার চমৎকার সেশন স্যার, ধন্যবাদ স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে খায়রুল ভাই যেটা বললেন স্যার, যে সেকেন্ড কেসটা পেশেন্ট উইথ ডিপিএলডি উইথ পালমোনারি হাইপারটেনশন বাট উইথ নো ফিচার্স অফ সিস্টেমিক স্ক্লেরোসিস, এটা কি পসিবল কিনা স্যার? এটা বলি যে আমরা বলি না যে সিস্টেমিক সিন আমার বাইরে কিছু পাওয়া যাবে না, পেশেন্টের অর্গান ইনভলভ হয়ে যায়, যেমন লাং হয়ে যায়, আমার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ফেলছে, কিডনি হয়ে ফেলছে, কিন্তু দেখা গেছে সিস্টেমিক স্ক্লেরোসিস যে স্কিন থিকেনিং, নোজ পিক, আমার স্মল ওপেনিং এটা নাও থাকতে পারে। এই জন্য দেখবেন যে প্রায় 20% ক্ষেত্রে অ্যাসিলি সিস্টেমিক স্ক্লেরোসিস পলিমায়োসাইটিস দেখা গেছে তার বা ইমিউনোলজিক্যাল পিসে চলে আসতেছে, ইন্টারনাল অর্গান ধরে ফেলছে কিন্তু হয়তো আসে নাই। এই জন্য এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয় যে বাইরে অ্যাসিলি কোনো পিসেন্ট নাই কিন্তু পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, অথবা পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হয়ে গেছে, এটা কি পসিবল কিনা। এবং এটা সিস্টেমিক এক্সপ্রেসের ক্ষেত্রে সিস্টেমিক এক্সপ্রেসের জনপ্রিয় কোশ্চেন যে আপনার বাইরে কোনো আমার স্কিন পিসেন্ট নাই বাট সিস্টেমিক এক্সপ্রেস হতে পারে কিনা। ওই তখন আমরা বলি যে হ্যাঁ ইন্টারনাল অর্গান ইনভলভ হয়ে গেছে কিন্তু বাট আমার বাইরে আসে নাই, এটা পসিবল। যে ডিসপেজিয়া নিয়ে যেটা ক্রেস সিনড্রোম হয় সেটাও কিন্তু তাই, অনেক সময় ক্রেস সিনড্রোম নিয়ে আসছে, বাইরে কিন্তু তেমন দেখা যাচ্ছে না, যদিও ক্যালসিনোসিস পাওয়া যায়, কমও পাওয়া যায়। বলেন। আরেকটা জিনিস কনফিউশন ছিল স্যার, যে অ্যাকিউট এলভিএফ এ আমরা তো যেটা বলি স্যার, এন্ড ইন্সপিরেটরি ক্রেপিটেশন আনঅল্টারড উইথ কাপ, আনঅল্টারড কিনা স্যার? হ্যাঁ, এটা আমরা বলছে যখন আমরা ফাইন এন্ড ইন্সপিরেটরি ক্যাকেস বলবো আনঅল্টারড বাই কাপ, এটা ন্যারো স্পেকট্রাম চলে আসলো, এটা আমরা ডিপিএলডি ছাড়া আর কিছু চিন্তা করার সুযোগ নাই। যখন ফাইন এন্ড ইন্সপিরেটরি ক্যাকেস বলে ফেলি, ফাইন এন্ড ইন্সপিরেটরি ক্যাকেস একটাই আমরা মানে এটা ডিপিএলডি। উনি এলভিএফ কথাটা জিজ্ঞেস করছেন, এলভিএফ এ তো আনঅল্টার হবে না, এলভিএফ প্রপাগেটিভ তো অল্টার না। আপনি যখন কোশ্চেন করবেন, আপনি যখন বলবেন যে ফাইন ইনস্পিরেটরি ক্যাকেস, তখন স্যার বলবে যে না আই থিংক দিস ইজ এ কেস অফ এলভিএফ, তখন আপনি কোশ্চেন আনসার দিবেন যে স্যার এলভিএফ এ সাধারণত ফাইন ইনস্পিরেটরি ক্যাকেস হয় না, ওখানে ফাইন ক্রেপিটেশন হয় বাট আমার ইনস্পিরেটরি হয় না, এলভিএফ উড বি অল্টারড বাই কাপ বাট এই আমার ডিপিএলডি অল্টার হবে না। মানে আপনাকে একটু বাজায় দেখে স্যাররা, কোশ্চেন গুলো হয় আপনাকে একটু মানে আপনার জায়গা থেকে চেঞ্জ করা যায়। যেমন আমি ক্লাসিক্যাল কোশ্চেন আমরা বলি না যে এটা এএইচডি, যখন স্যার একটা কোশ্চেন করবে এএইচডি বললে আপনাকে বলবে যে হোয়াই দিস ইজ নট পালমোনারি স্টেনোসিস, কিন্তু দেখেন পালমোনারি স্টেনোসিস সিস্টেমিক সিস্টেমিক মামা থাকে, তারপর স্যার কোশ্চেন করে আপনি আনসার দিতে পারেন কিনা, আপনি রিলেভেন্ট মাথায় আসে কিনা, ওই জিনিসগুলো থিঙ্কিং, আপনার থিঙ্কিং ক্যাপাসিটি কতটুকু, আপনার নলেজের ডেপথ কতটুকু, এটা দেখার জন্য করা হয়। স্যার একটা কোশ্চেন স্যার, আপনি বললেন স্যার যে স্প্লিনে বাই ম্যানুয়ালি পালপেশন, স্যার এটা তো স্যার আমরা এক্সামিনেশনের অতভাবে মানে ইউজুয়ালি করি না স্যার, মানে কখন করব স্যার স্প্লিনটাকে? যখন বলেন পাইলে আপনি করবেন স্প্লিন পাইলে, যখন আপনাকে বললো যে ইনস্ট্রাকশন এফসিপিসি ইনস্ট্রাকশন অথবা এমসিপিসি ইনস্ট্রাকশন বললো যে আপনাকে স্যার আসি বললো যে এটা স্প্লিন আছে কিনা দেখেন তো, তা আপনি স্প্লিন পাইছেন, পাওয়ার পরে আপনাকে বাই ম্যানুয়ালি বায়োটেবল করতে হবে টু ডিফারেন্সিয়েট লেফট সাইডেড কিডনি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? শর্ট কেস নিয়ে অনেকদিন পর ক্লাস নিতে আসলাম। স্যার পালপেট যদি লিভার পালপেশন যদি লিভার না পাই সেই ক্ষেত্রে তো স্যার আপার বড় অফ দা লিভার ডালনেস দেখার দরকার নাই, ঠিক কিনা স্যার? লিভার না পাইলে আপনার আপার বড় লিভার ডালনেস দেখার দরকার নাই, মেডিসিনের দরকার নাই, সার্জারিতে আছে। কেন আছে বলতে পারবেন?
নিউমোনিকটমি করলে স্যার উপরে উঠে যেতে হ্যাঁ, পারে স্যার। ওটার জন্য নিউমেট্রি করা হয়, তো অনেক সময় উপরে উঠে যেতে পারে, ওটা ভেরি রেয়ার, দরকার নাই। আর কিছু স্যার স্ক্রিনটা স্যার বাই ম্যানুয়ালি কিভাবে পালপেট করবো স্যার, একটু দেখাই দিন স্যার। ওই জাস্ট আপনি কিডনি যেটা দেখেন না, মানে আপনি স্ক্রিন তো পেয়েছেন, পাওয়ার পরে আপনি লোয়ার বর্ডারটা এভাবে উপরে দিবেন, এটা দিবেন, মানে জাস্ট আপনি নড়ে কিনা, যদি নড়ে যায়, মানে সহজ কথা, যদি নড়ে মানে উপর নিচ হয়, এটা কিডনি, এটা স্প্রিন না। আর কোশ্চেন? এনি মোর কোশ্চেন? ওকে, ডক্টর নশবা। স্যার আরেকটা কোশ্চেন স্যার। আমরা স্যার বলেন। রেসপিরেটরি when sir examine from chest from back মানে সাইড অফ এক্সামিনি স্যার কি মানে এটা একটু কনফিউজড অনেকে স্যার, এটা স্যার পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবো নাকি লেফট সাইডে দাঁড়াবো? এটা কাহার স্যার, সুন্দর আনসার আছে। আমি এই কোশ্চেনে কাহার স্যারকে বলছিলাম, ঠিক আছে, আমি কাহার স্যার বলছিলাম স্যার আমি কি মানে রাইটে দাঁড়াবো না লেফটে দাঁড়াবো। স্যারের আনসার ছিল আপনি যে পাশে ইজি কমফোর্ট করেন, তবে আমাদের কনভেনশন রয়েছে, আমাদের সিনিয়র স্যার সবসময় রাইট সাইডে দাঁড়ালে এটা ভদ্রতা মনে করে, এটা মানে নরমাল রাইট সাইডে রাইটে যেমন শোয়াও রাইটে। আতিক স্যারকে আমি কোশ্চেনটা করছি এবং কিছু বই সার্চ করে আমি দেখলাম রাইটে থাকলে রাইট হ্যান্ডেড পার্সনের জন্য সহজ হয়। হ্যাঁ, আপনি হাতের প্লেসমেন্ট দেখেন আপনি, হ্যাঁ, এই যে হাত রাখার জন্য আপনি রাইট হ্যান্ডেড পার্সন, আপনি পেশেন্টের যখন দাঁড়াবেন তখন আপনি রাইট হ্যান্ডে দাঁড়াবেন, তাহলে দেখবেন যে আপনি সহজ হয়। তবে আপনি ইজি সরাসরি পিছে দাঁড়াবেন না, আপনি আপনার ব্যাক সারকে দিয়ে দাঁড়াবেন না, এটা নিষেধ। হ্যাঁ, সরাসরি। অনেকেই বলে যে মানে স্টেথোস্কোপ সেট করতে কেমন হয়, বাম হাতেও করতে পারেন আপনি, ওটা অসুবিধা নাই আর কি, মানে আপনি পারকাস করাটা সহজ হয়। আপনি ব্যাক দেখাবেন না, ব্যাকটাকে এক্সপোজ করে আমরা রাইটে দাঁড়ালে আর কোনো কনফিউশন থাকবে না আর কি, কারো কোনো বলার কিছু থাকবে না। ডক্টর নশবা, আমার মনে হয় যে সবাই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার পালসাস ডেফিসিটটা কিভাবে বের করব, মানে এটা কি আমি একা করব না কোনো হেল্প চাইবে? যদি বলে যে পালসাস ডেফিসিট দেখাইতে বলেন স্যার, কে দেখাতে পারবে? পালসাস ডেফিসিট কিভাবে দেখা হয়? পালস দেখা হয় অ্যাজ ওয়েল অ্যাজ অসকালটেট করা। হ্যাঁ, অবশ্যই একা দেখবে নাকি দুজন লোক লাগবে? দুজন থাকবে, দুইজন লোক লাগবে দুজন লাগবে। হ্যাঁ, একা করা যায়, খুব ম্যানুয়ালটা একটু খারাপ হয় আর কি, কারণ ডান হাতে যদি স্টেটাসটা নিয়ম তাহলে বাম হাতে আপনাকে পালসটা দেখতে হয়। করলে আপনি দুজন লাগবে। আমরা চেম্বারে যেটা করি, আমরা জাস্ট পেশেন্টের হাতে রাখি আর অস্কারকে যদি দেখি যে আমার কোইনসাইড করতেছে, সাধারণত আমরা কি বলি, আমার একটা ফাস্টার সাউন্ড এবং পালস কোইনসাইড করবে। যদি কোইনসাইড না করে তো আমি আই থিংক দিস ইজ অ্যাক্টিভ ফিব্রিলেশন, এন্ড অ্যাক্টিভ ফিব্রিলেশন হলে আমার কতটুকু এই আছে পালসার ডেফিসিট আছে, তো আমি ওটা দেখি, ঠিক আছে, দুজন লাগবে। হ্যাঁ, কিন্তু নরমালি দুজন, ম্যাথমেটিক্যালি তো দুজন। কখন বলেন স্যার, কখন সিগনিফিকেন্ট বলো, কত ভেরিয়েশন হলে সিগনিফিকেন্ট, এরকম কিছু আছে স্যার? মোর দেন মানে হার্ট রেট আর পালস রেট মোর দেন 10 স্যার। রিলিভেন্ট আরেকটা কোশ্চেন স্যার, আমাদেরকে টফের যখন কেসগুলো দেওয়া হয়, তো স্যাররা বলেন যে এখানে যদি আমরা অনেক সময় পাই কি বিএসডি মারমার প্রমিনেন্ট, পিএস এর মারমার অত প্রমিনেন্ট না বা নেই, তারপরে বলা হয় যে আমরা পিএস এর মারমার বলার জন্য পরীক্ষার হলে, এটা স্যার এটা কিভাবে, মানে এটা কোনটা বলে? আমি আবার বুঝিনি, আবার একটু বলেন। বিএসডি এর মারমার সঙ্গে স্যার আমাকে পরীক্ষায় দেওয়া হলো একটা কেস, সেটা হচ্ছে টফ ডায়াগনোসিস করা আগে থেকে, হ্যাঁ, কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমি পাচ্ছি বিএসডির মারমার প্রমিনেন্ট, বিএসডির মারমার, পিএস এর মারমার হালকা আছে বা নাই, বা আদারওয়াইজ হয়তো ক্লাবিং বা অন্য কিছু সবকিছু প্রমিনেন্ট। তো সেক্ষেত্রে স্যাররা বলে যে যদি টপ হয় সেক্ষেত্রে বিএসডির মারমার, মানে বিএসডি মারমার পেলেও না বলার জন্য। স্যাররা বলেন না, মানে কোন এরকম কথা শুনি নাই। সাধারণত বলে যে ইউ শুড বি অনেস্ট ইউর ফাইন্ডিংস, আপনি যেটা পাইছেন যদি আপনি কনফিডেন্ট এটা বলেন। কেন বলে আমি বলি, সাধারণত আপনার যখন টপ দেওয়া হয় আপনার কাছে ওই পেশেন্টের অ্যাসেনমেন্টাল সিনড্রোম নিয়ে আসছে, ওইখানে বিএসডি থাকার কথা না, বিএসডি থাকার কথা না, মানে আমার থিওরিক্যাল কোশ্চেন আছে এখানে। স্যার বলে আমার যখন আপনার কাছে নিয়ে আসছে, যদি ক্লাবিং পান, আপনি যদি সায়ানোসিস পান, তার মানে এটা অলরেডি অ্যাসেনমেন্টাল সিনড্রোম ডেভেলপ করে গেছে, তার মানে ওর লেফট টু রাইট শান্ট অলরেডি ডিজলভ হয়ে গেছে। এই জন্য স্যার তখন বলে আপনি পিএস বলেন। যখন আপনি ক্লাবিং পেয়ে গেছেন, ক্লাবিং কেন হয়? অ্যাসেনমেন্টাল সিনড্রোম ডেভেলপ করছে, তার মানে তখন বিএসডি অলরেডি ইকুয়ালাইজ হয়ে গেছে, এই জন্য বিএসডি করতে না বলে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, পুরো প্রিকর্ডিয়ামে একটা সিস্টেম মামা পান, আপনাকে কনফিউজ করে এটা বিএসডি কিনা।
ওটা হয় মানে ওটাকে আপনারা ওই পিএস এর মারমার বলে মেবি কেস অফ টপ as the patient is মানে and আপনি other পিএস থাকবে পিএস কম্পোনেন্ট থাকবে বাকি কম্পোনেন্ট হয়ে গেছে মানে ওটাকে প্রায়োরিটি দিয়ে আপনি যদি স্টেপ ওয়াইজ আগান যে ক্লাবিং আছে সাইনোসিস আছে এই তখন আসলে বিএসডি বলাটা ঠিক না তখন বিএসডি না বলে ওটা পিএস এবং মেবি কেস অফ বিএসডি মারমার এখানে অত বোঝা যাচ্ছে না স্যার বলে যে না টপের সাথে যে বিএসডি থাকে লার্জ বিএসডি থাকে সেই জন্য এই রিলেশনটা মামলাটা কম বিএসডি থাকে বিএসডি মারমার অনেক সময় পাওয়া যায় আমরা শর্ট কেস কিন্তু অনেকগুলো হবে তো আজকে 3টা কেস নিয়ে কোশ্চেন করেন আমরা আরেকদিন ধরে একটা ক্লাস নেব ইনশাআল্লাহ দেখো আমি আসার মাধ্যমে আমরা অনলাইনে একটা ক্লাস আর একটা দেওয়া যাবে সেটা কার্ডিয়াক কেস আমরা কয়েকটা নিয়ে একটা অনুরোধ স্যার যে আপনারা স্যার মানে এই ধরনের ক্লাস স্যার আমাদের একটু বেশি বেশি নিলে স্যার আমাদের যা পরীক্ষার্থী আছে আমাদের জন্য খুব উপকার হয় স্যার ঠিক আছে এটা ডাক্তার নওশাবা আচ্ছা জি স্যার আমি নোট ডাউন করে রাখতেছি স্যার আমি তাহলে দেখি আরেকটা অ্যারেঞ্জ করা যায় আমরা চাই যে যারা আমাদের যারা পরীক্ষার্থী যারা তারা যেটাতে বেনিফিটেড হবে আমরা সেদিকে হাঁটবো এবং আমার মনে হয় যে পরীক্ষার হলে ছাত্রদের সাথে শিক্ষকদের যে সমস্যাগুলো হচ্ছে এটাকে মিটমাট করার জন্যই কিন্তু এই ক্লাসগুলা যাতে আগে থেকে আমরা বুঝে যাই এবং মনে রাখবেন যে প্রি অকুপাইড কিন্তু শর্ট কেস গুলো সব প্রি অকুপাইড স্যাররা কিন্তু স্টেপ ওয়াইজ নেয় প্রত্যেকেরই কিন্তু একই কোশ্চেন করে যে এটা কি পাইলেন এটা কি হলে আপনি এরপরে কি করবেন ওই একই কোশ্চেন যাতে কোনো রকমের ডিসক্রিমিনেশন না হয় যে একজনকে একটা করা হয়েছে এটা কিন্তু সেট করি আমরা যে এটাকে আমরা এই স্টেপে যাব এটাকে আমরা এই স্টেপে যাব ডাক্তার নওশাবা আমার মনে হয় যে আমারও একটা মিটিং আছে আজকে আমার মনে হয় যে সবাই আচ্ছা ঠিক আছে স্যার ডিসকাশনও হয়ে গেছে স্যার হ্যাঁ অলমোস্ট 150 জন ছিল ঠিক আছে তাহলে স্যার আমি ক্লোজ করি স্যার হ্যাঁ শিওর ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্যার এবং খায়রুল ভাই ফর ইওর টাইম এন্ড অলসো গিভিং ভ্যালুয়েবল সাজেশন এন্ড থ্যাংক ইউ দ্য পার্টিসিপেন্ট ফর অ্যাক্টিভ পার্টিসিপেশন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে